সন্দেশখালী কাণ্ডের পর একটা গোটা দিন কেটে গেছে, কিন্তু শাহজাহান কোথায়? শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে, কিন্তু শাহজাহান, দোর্দণ্ড প্রতাপ শাহজাহান কোথায় তার এখনো হদিশ পায়নি পুলিশ। শুধু তাই নয়, রীতিমতো অন্তরালে থেকে অডিও বার্তায় শাহজাহান হুঙ্কার দিচ্ছে। অন্যদিকে পুলিশ যে সমস্ত সুও মোটো মামলা রুজু করেছে তার মধ্যে একটি অত্যন্ত ইন্টারেস্টিং। ইডি আধিকারিকরা শাহজাহানের বাড়ির তালা ভাঙার চেষ্টা করায় ইডি আধিকারিকদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। এদিকে শাহজাহানের টিকিটিও পাওয়া যাচ্ছে না। আর অন্যদিকে বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য গ্রেফতারির পর উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। ইডি দাবি করছে যে ২৭০০ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই সব নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো, তার আগে চোখ রাখবো শাহজাহান কোথায়। দেখুন, বাংলায় কেন্দ্রীয় এজেন্সির ওপর ভয়াবহ আক্রমণ, তল্লাশিতে গিয়ে উন্মত্ত জনতার হিংসার শিকার ইডি আধিকারিকরা। শুক্রবার সন্দেশখালীর সলবেরিয়ায় নজিরবিহীন এই কাণ্ডের পর ইডি হন্যে হয়ে খোঁজ চালাচ্ছে তৃণমূল নেতা শাহজাহান শেখের, কিন্তু রাতারাতি উধাও তিনি। এই হলো তার প্রথম বাড়ি, একদম যে প্রথম বাড়ি, এই প্রাসাদের মতন প্রথম বাড়ি, তার ঠিক পরেই আমরা দেখতে পাচ্ছি আরও একটি বাড়ি। এই হলো আরও একটি বাড়ি, সেই বাড়িতেও ইডি হানা দিয়েছিল, কিন্তু আজকের এই সমস্ত বাড়ি একদম খাখা করছে। এখানে কিন্তু কোনো সেই অর্থে লোকজন নেই, পুরো সম্পূর্ণভাবে তালাবন্দি, ফাঁকা। এই ঠিক তারপরেই কিন্তু তৃতীয় বাড়ি, আমি আমার ক্যামেরা পার্সন কৌশিককে দেখাতে বলবো, এই হলো তৃতীয় বাড়ি। সেই তৃতীয় বাড়িতেও কিন্তু আমরা দেখছি যে তালা বন্ধ অবস্থায় রয়েছে। শুক্রবার পর্যন্ত শাহজাহানের গতিবিধি নিয়ে একাধিক তথ্য রয়েছে ইডির হাতে। ইডির দাবি, শুক্রবার তাণ্ডবের সময় বাড়িতেই ছিলেন শাহজাহান। শাহজাহানের মোবাইল লোকেশন ট্র্যাক করে নিশ্চিত ইডি, শুক্রবার রাতেও আলো জ্বলতে দেখা গিয়েছে শাহজাহানের বাড়িতে। কারা ছিলেন নেতার বাড়িতে? কিন্তু শুক্রবারের তাণ্ডবের পর যেন কর্পূরের মতো উবে গিয়েছেন শাহজাহান। সন্দেশখালীর সাম্রাজ্য ছেড়ে কোথায় গেলেন ওই দাপুটে তৃণমূল নেতা? প্রাথমিকভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরাও মনে করছেন যে ইডি আধিকারিকদেরকে, সিআরপিএফ এর জওয়ানদেরকে আটকে দিয়ে তাদেরকে মারধর করে এলাকা থেকে বের করে দেওয়ার পর শেখ শাহজাহান তার পরিবারের সদস্যদেরকে নিয়ে কিন্তু গা ঢাকা দিয়েছে। ইডির ধারণা, শুক্রবার রাতে সপরিবারে বাংলাদেশে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিলেন শাহজাহান। কারণ ইডির দাবি, বাংলাদেশেও সাম্রাজ্য রয়েছে তাঁর, কিন্তু রবিবার বাংলাদেশে নির্বাচন, তাই সতর্ক বিএসএফ। সেই কারণে ভেস্তে যায় তাঁর ছক। তাই ইডির ধারণা, রাজ্যেই কোনো গোপন ডেরায় আশ্রয় নিয়েছেন তিনি। শেখ শাহজাহান মহাশয় নিশ্চয়ই তার রাজনৈতিক কাজে, নিশ্চয়ই তিনি জেলার দপ্তরের একজন খাদ্য আধিকারিক না, মৎস্য আধিকারিক দপ্তরের একজন দায়িত্ব আছে, হয় সেখানে গিয়েছে, নতুবা তার আইনের প্রতিক্রিয়ায় নিশ্চয়ই হাইকোর্ট, জজকোর্ট কোনো একটা জায়গায় যেতে পারে। উপস্থিত এখানে নেই। শাহজাহান পালিয়ে যায় না, পালাবার ছেলে আর শাহজাহান শেখ নয়। কিন্তু প্রশ্ন উঠছে, শাহজাহান যদি ফেরারি হন তবে কারা তাকে পালাতে সাহায্য করলো? পুলিশি টহলের মধ্যেই বা কিভাবে গা ঢাকা দিলেন তিনি? এই আবহে শাহজাহানের আস্তানার হদিশ পেতে বেশ কয়েকটি পদক্ষেপ করেছে ইডি। শাহজাহান ও তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। শাহজাহানের বিরুদ্ধে জারি করা হয়েছে লুকআউট নোটিশ। বিমানবন্দরেও জারি রয়েছে নজরদারি। শাহজাহানের সন্ধানে সেন্ট্রাল আইবির সাহায্য নিচ্ছে ইডি। যাকে নিয়ে খোঁজ, সেই শাহজাহানও অডিও বার্তা দিয়েছেন অন্তরাল থেকে, যদিও তার সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘন্টা। প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এই সব সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই সুবুদ্ধি সম্পন্ন মানুষ, তোমরা বুঝতে পারছো এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশখালী তৃণমূল কংগ্রেসটা দুমড়ে যাবে। অতএব ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো শেখ শাহজাহান হাজারো হাজারো শেখ শাহজাহান আছে, আর তোমরা তৃণমূল কংগ্রেস সৈনিক। শাহজাহানের এই হুঙ্কার নিয়ে এক স্যান্ডেলে প্রতিক্রিয়া দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, এই বাঘের অবস্থাও বীরভূমের বাঘের মতো হতে চলেছে। এই অডিও বার্তার পর প্রশ্ন উঠছে, কেন পুলিশ নাগাল পাচ্ছে না শাহজাহানের? ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন বৈশ্যানর চট্টোপাধ্যায়, বিজেপির পক্ষ থেকে অর্চনা মজুমদার, সিপিআইএম এর পক্ষ থেকে সায়ন বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের পক্ষ থেকে শুভাশিস ভট্টাচার্য, রয়েছেন অবসরপ্রাপ্ত ইডি কর্তা অনুপ চট্টোপাধ্যায় এবং রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। আমি প্রথমে বৈশ্যানরদার কাছে আসব। বৈশ্যানরদা, শাহজাহান শেখ নাকি পালাবার ছেলে নয়, শাহজাহান শেখের এক অনুগামী সেটা দাবি করছে। শাহজাহান শেখ সামনে আসুক, অডিও বার্তা, যদিও এটার সত্যতা যাচাই করেনি জি24 ঘন্টা, কিন্তু যে অডিও বার্তা ছড়িয়ে পড়ছে আপনাদের দলের অনুগামী মারফত, অন্তরালে থেকে অডিও বার্তা, অডিও মেসেজ পাঠাচ্ছে শাহজাহান, আর পুলিশ তার নজর পাচ্ছে না, তার নাগাল পাচ্ছে না। আসলে একটা বিষয় আমি বুঝতে পারছি না যে ভিডিও সত্যতা যাচাই হয়নি সে ভিডিও প্রচার হচ্ছে সংবাদ মাধ্যমে, তো আপনারা যদি তো কনফার্ম করছেন না তা আমি আর কী বলবো। একটাই কথা বলবো যে সিবিআই, ইডি আর কেন্দ্রীয় বাহিনী মানে ইনকাম ট্যাক্স আর এনআইএ, এই 4টে বা 5টা যে সংস্থা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, আপনি ভারতবর্ষে আমায় দেখিয়ে দিন যে বিজেপি পার্টির বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দল সারা দেশ জুড়ে আছে, সে কেরলের সিপিএমের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এইদিকে চিদাম্বরমজি, এদিকে মহারাষ্ট্রের সঞ্জয় রাউত, ওইদিকে আপনার দিল্লির মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী জেলে, সারা দেশ জুড়ে যারা যারা বিজেপির বিরুদ্ধে কথা বলেছে তাদের বিরুদ্ধেই এই এজেন্সি খুব সক্রিয়। অথচ বৈশ্যানরদা, ওকে ওকে ওকে, কিন্তু কোথায় কালকে সন্দেশখালির মতো পরিস্থিতি অন্য কোথায় তৈরি হয়েছে? এটা যদি আপনি বলেন যে সরকারি কর্মচারীদের বাধাদানের শুধুমাত্র ইডির কাজের বাধাদান শুধু সন্দেশখালিতেই একটা হয়েছে আর ভারতবর্ষের কোনো একটা কোনো জায়গায় বাধা পায়নি, তাহলে আমি আপনাকে বলতে পারবো যে অনেকগুলি দৃষ্টান্ত আপনার সামনে থাকবে যেখানে ওরা বলেছে যে আমাদেরকে কাজে বাধা দেওয়া হয়েছে। সে ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও এরা গিয়ে যখন একটা এজেন্ডা নিয়ে খেলছে, আপনি আমায় বলুন না আপনি এই প্রাণঘাতী হামলা সেটাকে ডিফেন্ড করছেন, জাস্টিফাই করছেন না? আমি এটা তো প্রাণঘাতী হামলা, যেভাবে ইডি আধিকারিকদের এবং সংবাদ মাধ্যমের আমাদের সহকর্মীদের উপর চড়া হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন মাথায় কতগুলো স্টিচ পড়েছে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসারের। আমি স্ট্রংলি কন্ডেম করছি, বাধা তো আন্ডারস্টেটমেন্ট। আমি বলছি যে এটা তো প্রাণঘাতী হামলা, প্রাণ হাতে করে ছুটতে হয়েছে আর ইডি আধিকারিকদের কোন রকমে পালিয়ে তাদের আসতে হয়েছে। সংবাদ মাধ্যমের কর্মীরা তারা কিভাবে আক্রান্ত হয়েছেন? এটা প্রাণঘাতী হামলা, অ্যাটেম্পট টু মার্ডার। সংবাদ মাধ্যমের ওপরে যে কোনো রকম আক্রমণের আমি নিন্দা করছি, আমি কন্ডেম করছি। আমি আপনাকে বলছি ইডি আধিকারিকদের উপর হামলা কন্ডেম করছেন? না, ইডি আধিকারিকরা যেটা করেছে, আক্রমণ কাউকেই আক্রমণ করাটা, ইডি আধিকারিকদের আমি খুব ওয়েলকাম করছি যে আপনি সংবাদ মাধ্যমের কর্মীদের উপর হামলার ঘটনাকে নিন্দা করছেন। ইডি আধিকারিক যারা তাদের কর্তব্য পালনে সেখানে গেছেন, ইডির ভূমিকা নিয়ে 100টা প্রশ্ন থাকতে পারে, কিন্তু তারা সেখানে গেছেন, তারা তদন্তের কাজে গেছেন, সেই তদন্ত নিয়ে 1000টা প্রশ্ন থাকতে পারে, তাদের উপরে প্রাণঘাতী হামলার আপনি নিন্দে করছেন কি করছেন না? দেখুন, গ্রামবাসীদের উপরে যে আক্রমণ, গ্রামবাসীদের সঙ্গে যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষটা পুলিশ সংঘর্ষ বলে? সংঘর্ষ হয়েছে কোথায়? বরং কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট ধৈর্য দেখিয়েছে। সংঘর্ষ কোথায় হয়েছে? সংঘর্ষ গন্ডগোল হয়েছে। সংঘর্ষ মানে কি? সংঘর্ষ মানে এটা হচ্ছে টু ওয়ে। গন্ডগোল হয়েছে। গন্ডগোল তো বলতে কিসের গন্ডগোল হয়েছে? আপনি একটা আমায় কথা বলুন না যে ওরা এখানে যেখানে যাচ্ছে সেখানে লোকাল পুলিশ স্টেশনকে ওরা জানিয়েছিল কেন? ইনফর্ম করবে ওরা এখানকার শেখ শাহজাহান যে পুলিশ এখনো শাহজাহানের হদিশ এখনো অবধি পাচ্ছে না, অথচ অডিও বার্তা দিয়ে যাচ্ছে শেখ শাহজাহান। যে পুলিশ ওই ঘটনা প্রায় 1-1.5 ঘন্টা ধরে তাণ্ডব চললো সেখানে পৌঁছলো না, সেই পুলিশকে জানিয়ে যাবে? আপনি জানেন না যে শেখ শাহজাহানের মতো নেতারা ডেফিনেটলি পুলিশের সবাই নিশ্চয়ই খারাপ না, কিন্তু শেখ শাহজাহানের মতো নেতারা তারা কিভাবে লোকাল পুলিশকে, স্থানীয় পুলিশকে কিভাবে নিয়ন্ত্রণ করে আপনি জানেন না? তাহলে মুখ্য সচিবকে জানাতে পারতো না? আনারুলের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং কি বলেছিলেন যে উনি খুব রুষ্ট হয়েছিলেন যে কেন আনারুল পুলিশ আসতে দেয়নি। আপনি জানেন না শেখ শাহজাহানের মতো বিভিন্ন যে সমস্ত বাহুবলী টাইপ নেতা আপনারা বানিয়ে রেখেছেন তারা লোকাল পুলিশ স্টেশনকে কিভাবে নিয়ন্ত্রণ করে? আমি তো বলছি তাহলে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে জানাতে। আচ্ছা, আমাকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিন। আপনি তো এতগুলো কথা বললেন, লোকাল পুলিশকে জানাবে না,
রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে জানানো না, কোথাও অথচ লেখা নেই উনি যে এই তাদের রেডে যখন জানাতে যাচ্ছেন হবে। তখন পেছনে মিডিয়ার গাড়িকে নিয়ে গিয়ে একটা তদন্ত করতে মিডিয়ার যাচ্ছেন। গাড়িকে নিয়ে যায়নি, বলে দিই আমি স্পষ্ট করে, মিডিয়ার গাড়িকে নিয়ে যায়নি। সংবাদ মাধ্যমের কাজ যে কোথায় তদন্তের ন্যূনতম সম্ভাবনা আছে সেই অনুযায়ী আমরা ট্র্যাক করি। ওনারা যদি খবরটা আমরা মিডিয়াকে track না করি। দেন, খবরটা মিডিয়া পেয়ে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকলো, অথচ পুলিশকে খবরটা দিল না, স্থানীয় প্রশাসন জানলো না বা রাজ্য প্রশাসন জানলো না, আর তারপর যখন কোনো ঘটনা ঘটলো তখন পুলিশকে দাঁড় করাচ্ছে। এই যুক্তিটা আমি মানতে পারছি না। আমি তো শেখ বলছি যে কোনো শাহজাহানের গন্ডগোল না arrest হওয়া হচ্ছে উচিত না, কি arrest সবসময় হওয়া আমরা চাই। শেখ শাহজাহানের অ্যারেস্ট হওয়া উচিত না, অ্যারেস্ট হওয়া উচিত না? দেখুন, এটা তো তদন্তের ব্যাপার সব ক্ষেত্রেই। তাহলে তো আমি সবার আগে বলবো শুভেন্দু অধিকারী হাতে করে টাকা নিয়েছে, অনেক আগে অ্যারেস্ট হয়েছে। অজিত পাওয়ার কেন অ্যারেস্ট হলো না? হেমন্ত বিশ্ব শর্মা কেন অ্যারেস্ট হয়নি? তিনি অসমের মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন। এখনো সাংসদ রয়েছেন, এরকম একাধিক নাম আপনাকে করতে হয়। আপনি যদি যে গ্রাউন্ডে আপনি শুভেন্দু অধিকারী গ্রেফতারি এই মুহূর্তে দেখতেছেন, কাজে ওই প্রসঙ্গে আমাদের দলের তো লোকের দাবির তো অভিযোগ ছিল শেখ অ্যারেস্ট হয়েছে। শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে, রেড করতে গিয়ে যে প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন এই ইডি আধিকারিকরা, আপনি এটার নিন্দা করেন না? ইডি আধিকারিকরা যেটা গেছিল রেড করতে, সেটা কোনো রাজনৈতিক 30 তারিখে মিটিং করে বলছে একে অ্যারেস্ট হবে, তারপরে ইডি রেড করছে, সিবিআই রেড করছে। যদি রাজনৈতিক প্রতিহিংসার জন্য কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হয় তাহলে একটা জনরোষ হতে পারে। রাজ্য পুলিশের ওপর হলে বলবেন জনরোষ, আর কেন্দ্রীয় বাহিনীর ওপর হলে আপনার বলবেন অন্য কথা। হতে পারে না। আপনি একটু চুপ করলেন। আমাকে একটু গলাটা আমার ভাঙা, আমাকে একটু দয়া করে আনইন্টারাপ্টেড বলতে দেবেন। আমি বসিরহাটের বিজেপির দায়িত্বে আছি, একদম গ্রাউন্ডে সন্দেশখালিতে কাজ করি। শেখ শাহজাহান সম্বন্ধে শুভেন্দুদা কী বলছেন সেটা নয়, আমি যেটা স্থানীয় মানুষের থেকে দেখেছি, তিনি 2021-এর পরে অবিচারে যত হিন্দু সম্পত্তি সমস্ত 1 টাকা দরে জোর করে গান পয়েন্টে তিনি পাওয়ার অফ অ্যাটর্নি করেছেন। 3টি সুমাইয়া হাফেজা ট্রাস্ট, বাসন্তী এডুকেশনাল ট্রাস্ট, হাজি আবু সিদ্দিকী ট্রাস্ট, 139 একর, যার বাজার শুধু জমির বাজার মূল্য প্রায় 6 কোটি টাকার উপরে। যে জমিটায় তিনি কোনো টাকা ছাড়াই জোরে গান পয়েন্ট, বাকি কথা তার বললাম না। কিন্তু এই লোকটাকে যখন ইনভেস্টিগেশন করতে যায় ইডি সিবিআই, সেটা অন্যায় কি নয় মানুষ বলবে, ছেড়ে দিন। এইবার কালকের পরশু দিনের ঘটনা, যখন ইডি সিবিআই গেছিল তখন আমরা দেখেছি ওই অঞ্চলের তৃণমূলের অঞ্চল প্রধান জিয়াউদ্দিন গাজী, তিনি ইডি সিবিআইকে তাড়া করছিলেন, তাকে ইডিরা অ্যারেস্ট করে তারা রাজবাড়িতে তাকে রেখেছিল। সঙ্গে সঙ্গে তৃণমূলের এমএলএ সুকুমার মাহাতো, তিনি তার গাড়ি নিয়ে আসেন, পুলিশের এসডিপিও এবং ওসির সঙ্গে কথা বলেন, তাকে ছেড়ে দেওয়া হয়। যে লোকটি ইডি সিবিআই অফিসারদের মারছিল, আপনাদের ক্যামেরায় যাকে বারবার দেখা গেছে, সেই লোকটাকে ছেড়ে দেওয়া হয় এবং এমএলএ তৃণমূলের সুকুমার মাহাতো নিজের গাড়িতে এই লোকটিকে নিয়ে চলে যায়। এবার আপনি বলুন এর মধ্যে তৃণমূল ইনভলভ কিনা। এইবার আপনারা যে ভিডিওগুলো শুনছেন, একটার পর একটা অডিওগুলো শাহজাহানের গলার কি অন্য কারো গলার, সেটা সবার আগে আমার তৃণমূলের প্রতিদ্বন্দ্বী বলবেন। আপনি খালি এইটুকু বলুন যে রোহিঙ্গা কলোনি সন্দেশখালিতে তিনি পুষে রেখেছেন, নির্বিচারে সম্পত্তিগুলোকে দখল করে 100 দিনের কাজটাকে তিনি রোহিঙ্গাদের দিয়ে সেখানে ফিশারি আর অবৈধ ইটভাটা, সেখানে আর কিছু নাই, সুন্দরবনের কাঠ পাচার হয়ে গেছে, সমস্ত বাড়িঘর বুলডোজারে গুড়িয়ে গেছে, সেখানে শুধু ফিশারি করেছে, ফিশারির ব্যবসা এবং ইটভাটা বেআইনি, এবং কাজ করছে কারা? বেআইনি রোহিঙ্গারা। তাদের আপনি দেখবেন এক কথায় 3000 লোক 5 মিনিটে বেরিয়ে যাওয়া, কোন স্থানীয় লোকজন নেই, সমস্ত রোহিঙ্গাদের যারা আছে নাম লিস্ট আমি এক্ষুনি দিয়ে দিতে পারি। আমি আসবো এই প্রসঙ্গে আমি আসবো। আমি একটু একদম একটা টেকনিক্যাল বিষয়ে অনুপ বাবুর কাছে যাই। অনুপ বাবু, কাল থেকে আমরা দেখতে পাচ্ছি একটা থিওরি সামনে আনা হচ্ছে যে কেন রাজ্য প্রশাসনের কাউকে না জানিয়ে তাদের অন্ধকারে রেখে ইডি এই রেডে গেল। আমার আপনার কাছে জিজ্ঞাসা যে কোথাও আপনাদের এসওপিতে এরকম কিছু বাধ্যতামূলক রয়েছে আদৌ? সবার আগে আমি একটাই কথা বলবো, আমার সহকর্মীদের উপর এই যে প্রাণঘাতী হামলা, এর আমি তীব্র নিন্দা করছি এবং সমস্ত সুস্থ
চিন্তা ভাবনা সহ মানুষ সমাজকে আমি বলছি এর ধিক্কার জানানো এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি যেন এর হয়, যেভাবে যা সরকারি কাজে সাধারণ কাজকর্ম করতে যে একটা ইনভেস্টিগেটিং এজেন্সিকে এইভাবে ন্যাক্কার করা সারা ভারতবর্ষে বোধহয় এর আর দ্বিতীয় কোনো এক্সাম্পল হবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটা কথা প্রায়ই শুনি এবং অনেক উচ্চ পদাধিকারী সমস্ত নেতা নেত্রী এবং বিভিন্ন সমাজের গোষ্ঠী বলছেন পুলিশকে কেন জানিয়ে যায়নি। আজ অবধি এমন কোনো ঘটনা হয়নি পুলিশকে, যেহেতু তারা স্থানীয় বহু জায়গায় আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে এবং আগেও দেখেছি যে উদ্দেশ্যে আমরা ওখানে সার্চ সিজার করতে যাই সেই উদ্দেশ্য সফল হয় না। সেই কারণে আর এরকম কোনো নিয়ম কানুন কোথাও নেই যে পুলিশ প্রশাসনকে জানিয়ে যেতে হবে। অতি অবশ্যই প্রয়োজন মতো স্থানীয় প্রশাসনের সাহায্য ছাড়া, পুলিশের সাহায্য ছাড়া, সেটা যখন প্রয়োজন হবে অতি অবশ্য সিকিউরিটির জন্য সেটা নেওয়া হয়, কিন্তু তার একটা স্টেজ আছে, ইনিশিয়াল স্টেজে নয়। এবং এক্ষেত্রেও আপনাকে বলি মৌপ্রিয়া, এক্ষেত্রেও কিন্তু পুলিশ প্রশাসনকে মেল করা হয়েছিল এবং যথাসময় কোথায় কখন সেটা ডিপার্টমেন্ট জানে, কিন্তু জানানো হয়েছিল। এইরকম জানিয়ে কখনো চোর ধরতে যাওয়া হয় না, ডাকাত ধরতে যাওয়া হয় না, স্মাগলার ধরতে যাওয়া যায় না। তাহলে না পাওয়া যাবে কোনো স্মাগলিং গুডস, না পাওয়া যাবে কোনো এভিডেন্স, না পাওয়া যাবে কোনো এটা কোনো দিন কোথাও সম্পন্ন হয় না। আর একটা ইম্পর্টেন্ট আমি কথা বলি, সব কিছুতেই কিছু মানুষ, কিছু ভদ্রলোক ষড়যন্ত্রের তত্ত্ব বার করেন, একটা ভেস্টেড ইন্টারেস্ট দেখেন, কিন্তু এটা দেখেন না যখন একটা তদন্ত চলছে, একটা তদন্ত চলতে চলতে তার ডকুমেন্ট এবং তার এভিডেন্স থেকে আর একটা এভিডেন্স পাওয়া যায়, তখন আমরা সরাসরি সেখানে চলে যাই। আজকে এডুকেশন স্ক্যামের করতে যে যখন অয়নশীলের বাড়িতে আপনার করা হয়, রেড করা হয়, সেখান থেকে আমরা এই রেশন দুর্নীতির একটা মূল এবং পৌর দুর্নীতির ঘটনা হয়, এইভাবে একটার পর একটা ঘটনা বেরিয়ে থাকে। ঠিক এই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি থেকে যে সমস্ত ডকুমেন্ট এবং সাবসিকুয়েন্ট যে ইনভেস্টিগেশন, তারই ফলস্বরূপ এই শাহজাহানের পাওয়া গেছে। তাছাড়া এই শাহজাহান মোল্লার এগেনস্টে 2014 সাল থেকে এফআইআর করে যাচ্ছে। কতগুলো এফআইআর আছে সে স্থানীয় পুলিশ প্রশাসন ইত্যাদি বলবে, প্রত্যেকেই জানে, তাকে বেতাজ বাদশাহ বলা হয়, সে সমস্ত লোকাল কন্ট্রোল করে। আনফর্চুনেটলি কোনো প্রশাসন এবং অন্যান্য পলিটিক্যাল পার্টির পেট্রোনেজ ছাড়া, তাদের সাপোর্ট ছাড়া কোনো মানুষের এত ক্ষমতা, এত শক্তি হতে পারে না যে একটা সেন্ট্রাল এজেন্সিকে শেষ করে দেওয়ার মতন। এটা তো একটা খুনের চক্রান্ত। আমি একটু সায়নের কাছে আসি। কলিগ শান্তনু কর, হ্যাঁ আমি আসবো, আমি সায়নের কাছে আসবো। সায়ন, এখনো পর্যন্ত শেখ শাহজাহানের হদিশ পেল না পুলিশ, অথচ শেখ শাহজাহান মেঘের আড়াল থেকে অডিও মেসেজ পাঠিয়ে যাচ্ছে এবং বীরের মতো মানে খুবই অদ্ভুত কথা, যে মৃত্যু একদিন হয়, মৃত্যুকে ডরাই না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কথা হচ্ছে মৌপিয়াদি, দুঃখের হলেও সত্যি, খারাপ লাগলেও এ কথা আজকে বলতে হবে এবং রাজ্যের মানুষ আজকে অ্যাকসেপ্ট করছেন এই কথা যে শেখ শাহজাহান যে পথে শেখ শাহজাহান চলছে, এই পথ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেখানোর পথ। মমতা ব্যানার্জি কলকাতা পুলিশকে নামিয়ে সিবিআইকে গ্রেপ্তার করিয়েছিল রাজীব কুমারের বেলায়, আর এই বেলাতে দাঁড়িয়ে এখন আমরা দেখতে পাচ্ছি শেখ শাহজাহানের কোবরা বাহিনী, সেই কোবরা বাহিনী গিয়ে ইডির আধিকারিকদেরকে মারছে, কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা করছে। কিন্তু মমতা ব্যানার্জির দেখানোর পথ। শেখ শাহজাহানের এই যা সম্পত্তি বিষয় আশয় যেভাবে যা বেড়ে গেছে, শেখ শাহজাহানের কোবরা বাহিনী, আমরা কি, তুমি কি ভাবছো রাজ্যের সরকার জানতো না? মমতা ব্যানার্জি জানতো না? সব জানতো। সিদ্দিকুল্লাহ চৌধুরী মমতা ব্যানার্জির মন্ত্রিসভার মন্ত্রী, তিনি ত্রাণ দিতে গিয়ে এই কোবরা বাহিনীর হাতে আক্রান্ত হয়েছিলেন, ফিরে এসে বলেছিলেন প্রাণ নিয়ে বাঁচলাম। মমতা ব্যানার্জির হিম্মতে কুলোয়নি, মুখ্যমন্ত্রীর হিম্মতে কুলোয়নি শাহজাহানের বিরুদ্ধে কথা বলবার। আমি তোমাকে 3টে নাম বলছি। এক হচ্ছে সন্দেশখালীর হচ্ছে তোমার এই শাহজাহান, 2 হচ্ছে ফলতার জাহাঙ্গীর, 3 হচ্ছে ক্যানিং আর ভাঙড়ে শওকত মোল্লা। এই 3জন ব্যক্তির ওপর ভর করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার একটা অংশকে
তৃণমূল কংগ্রেস অপারেট করে। এই যে বাসন্তী হাইওয়ের ধারে যেখানে এর বাড়ি, এই বাড়ি তোমরা গতকাল থেকে দেখাচ্ছ, এই বাসন্তী হাইওয়ের দুধার দিয়ে পঞ্চায়েতের নির্বাচনে ভাঙড়ের কিছুটা অংশ ছাড়া এই শাহজাহান বাহিনী কোথাও ভোট পর্যন্ত করতে দেয়নি। বিধানসভা নির্বাচন হোক, পঞ্চায়েত নির্বাচন হোক, লোকসভা নির্বাচন হোক, এই জাহাঙ্গীর খান হোক বা শাহজাহান হোক বা শওকত মোল্লা হোক, এরা তো বীর, মমতা ব্যানার্জির চোখে এরা বীর। আমরা ভুলে গেছি নাকি 2021 সালে পার্থ চট্টোপাধ্যায় যেদিনকে গ্রেপ্তার হচ্ছেন, এই 2022 সালের ওই 21শে জুলাই এর পরের দিনকে 21শে জুলাই মমতা ব্যানার্জি কি বলেছিলেন? ইডি সিবিআই গেলে আপনারা তৈরি আছেন তো? ইডি সিবিআই গেলে আপনি আটকাবেন তো? কি বন্ধুরা, জোর গলায় তোমরা উত্তর দাও, ইডি সিবিআই গেলে তুমি আটকে দেবে তো? তাই তো রাজ্যের মুখ্যমন্ত্রী উস্কানিতে এই কাজ করছে, তো গোটা বাংলার মানুষ জানছে। আমার দ্বিতীয় কথা থামেন তো, দাঁড়ান বলতে দেন। রেজ্জাক মোল্লাকে দলে নিয়ে এখন গল্প শোনাচ্ছে। আমার দ্বিতীয় কথা, এই যে গোটা নাটক চলছে, আমি নাটক কেন এই কারণে বলছি, আমি বলছি তো, আমার কথা হচ্ছে কেন এই কথা আমরা আজকে বলছি। এই কথা বলছি, এই 2019 সালে যেদিনকে আমরা ব্রিগেড করেছিলাম, সেদিন বিকেলবেলা আমরা দেখেছিলাম রাজীব কুমার পরে 14 দিন ফেরার হয়ে গেলেন। তারপর রাজীব কুমার এখন রাজ্য পুলিশের মাথায় বসে গেলেন, রাজীব কুমারকে সিবিআই আর ধরল না। এখন আমরা দেখছি এই শেখ শাহজাহান, আগামীকাল ব্রিগেড আছে, জানি না আগামীকাল আবার কিছু একটা হতে চলেছে কি হতে চলেনি, কিন্তু কথা খুব পরিষ্কার, সুন্দরবনের কাঠ, সুন্দরবনের মধু, আরে দাঁড়ান বলতে দেন, তৃণমূলের আগে সিপিএম করেছে, সিপিএম তার সুন্দরবন জুড়ে যারা লুট চালাচ্ছে, এ তো শেখ শাহজাহান। আমি আসবো এক সেকেন্ড, আমি সুভাষিসদার কাছে এক্ষুনি গলার অবস্থা খারাপ ছিল, চিল্লানো শুরু করে দিয়েছে। শুনুন, একটু শুনুন, আমি একটাই কথা বলছি, যে যখন বলবে সে তখন বলবে, যে যখন বলবে তাকে ডিস্টার্ব করবে না কেউ। অর্চনা দেবীকেও তো আমরা ডিস্টার্ব করিনি। ঘটনা যেটা হচ্ছে, সংবিধানের নামে শপথ করে রাজ্য সরকার যেভাবে চালাচ্ছে, গুলসদের যেভাবে শেল্টার দিচ্ছে, হুলিগানসদের যেভাবে শেল্টার দিচ্ছে, কেন্দ্রীয় সরকারও একইভাবে কতগুলো দুর্নীতিগ্রস্তকে শেল্টার দিচ্ছে। ঘটনা যেটা হলো, শেখ শাহজাহানকে কাছে যেতে গেলে তাহলে পরে যদি ইনফরমেশান দেয় পুলিশকে যে যেতে হবে, তাহলে পুলিশ জানিয়ে দেবে। কারণ এই যে বড় সাম্রাজ্যটা চলছে, ঠিকই বলেছেন ইডির কর্তা, যে এই যে সাম্রাজ্যটা চলছে পুলিশের আছে, মানে ইনভলভমেন্ট আছে। আমরা ছোট্ট ঘটনা দিয়ে শাহজাহানের একটা ঘটনা বলি। সেটা এক ভদ্রমহিলা টিচারই করেন, তার বিরাট জমি আছে, সেইখানে তার জমি সে দেখতে গিয়ে দেখে যে পাঁচিলটা ভাঙা। শাহজাহান পুলিশকে সামনে দাঁড় করিয়ে রেখে বলছে, এই জমিটা বিক্রি করে দিন, এই জমিটায় ঢুকবেন না আপনারা, আমাকে যে দাম দিচ্ছি সে দামে নিয়ে নিন। তখন বলছে না, আমরা বিক্রি করবো না। ঝগড়াঝাটি হচ্ছে, শাহজাহান বলে যে গুলি করে দেবো। তারপরে পুলিশ বলছে যেভাবে বলছে মানুন না, বিক্রি করে দিন না। এই পুলিশকে জানিয়ে যদি ইডি যেত শাহজাহানকে ধরতে, তাহলে পুলিশ ইনফরমেশনটা দিয়ে দিত না যাচ্ছে, তাহলে কাজের কাজ তো কিছু হতো না, কারণ পুলিশও তো ওখান থেকে বকরা পায়। কিন্তু আমার কথা যেটা হয়েছে, আমি দেখতে পাচ্ছি সংবিধানের নামে শপথ করে রাজ্যকে বাঁচানোর চেষ্টার কোনো ইচ্ছে নেই। যত দিকে দেখুন, মৌপি একটা কথা বলি, যে একটা জামায় যদি একটা জায়গায় ছিদ্র থাকে সেটা রিপু করা যায়, সমস্ত জামাটা যদি ছিদ্র হয়ে যায় তাহলে রিপু করলে কাজ হয় না। আজকে পশ্চিমবাংলার বুকে যেভাবে হুলিগানসদের একটা আলাদা একটা সাম্রাজ্য তৈরি হয়েছে, এবং সেখানে মমতা ব্যানার্জি যেন মনে হচ্ছে কিচ্ছু করতে পারছে না, এদের ছেড়ে দেওয়ার পর আর কিছু করতে বোতল থেকে বেরিয়ে গেছে, ফলে এই সমস্যাটা তৈরি হয়েছে পশ্চিমবাংলায়, এবং একটা খুনোখুনির জায়গা তৈরি হচ্ছে। শুভময়দার কাছে আসি। শুভময়দা, আমি বিস্তারিত সে প্রসঙ্গে যাব, বৈশাখ এক এক করে সবার কাছে আসি। আপনাকে সবচেয়ে বেশি সময় দিয়েছি, আমি আবারও আসবো আপনার কাছে, কিন্তু সবাই মিলে আমার বিরুদ্ধে হতে পারে, বাট সবার কাছে যেতে হবে। প্লিজ বাকিদের বলার সুযোগ দেওয়াটা যে উচিত, এই বিষয়টাকেও আপনি প্লিজ রেসপেক্ট করুন। শুভময়দা, যে মামলাগুলো হলো খুব ইন্টারেস্টিংলি, তার মধ্যে ইডি আধিকারিকদের বিরুদ্ধে মামলা। গোটা ঘটনাটা যখন ঘটেছে, সেই ঘটনাটা সবার চোখের সামনে ঘটেছে, ইডি আধিকারিকরা কেন তালা ভেঙেছেন তাই জন্য মামলা হলো। হ্যাঁ, সেইটাই তো, মানে আপনাদের কাছে অসমর্থিত সূত্রের একটা খবর আসেনি। আজকে শিব ঠাকুর খুব বকা দিয়েছেন সুকুমার রায়কে, যে তুমি আমাকে নিয়ে 21 আইন লিখলে কেন? তোমার তো ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তাদের যা নিয়ম নীতি তাই দেখে তো এই কবিতাটা লেখা উচিত ছিল, তো হঠাৎ আমি কি দোষ করলাম? এখন এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আর কি, যে আমাদের সৈন্যবাহিনী চীনের বিরুদ্ধে সীমানা সামলাবে, সেই সৈন্যবাহিনী দৌড়ে পালিয়ে আসছে
শাহজাহান নামক একজনের ভয়ে আর কি। তো পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের রাজনীতিটা, আইনের শাসনটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে বোঝা যাচ্ছে না। আমাদের দেশের রাজ্যের একজন বিচারপতিকে মনে করিয়ে দিতে হচ্ছে রাজ্যপালকে যে এই যে গোটা ঘটনা ঘটেছে তাতে নাকি শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে। তার আগে রাজ্যপালের মনে পড়েনি। সারা টেলিভিশন চ্যানেলে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ সকাল 7:30 থেকে দেখছেন কি কি ঘটনা ঘটছে, যে কোলাপসেবল গেটে খটখট খটখট করে লাঠি দিয়ে মারা হচ্ছে, সেইগুলো দেখার পরও সেখানকার পুলিশ জানতে পারেননি 8:20 সময় ইলেকট্রন মানে বৈদ্যুতিন কণা আর কি, সে তবে এত দেরিতে গিয়ে পৌঁছেছে যে থানায়, যে তখন তারা জানতে পেরেছেন। এরপরেও যদি শিব ঠাকুর বকা না দেন সুকুমার রায়কে, তাহলে পশ্চিমবঙ্গ এবং ভারতের রাজনীতি কোথায় গিয়ে দাঁড়াবে? এবার আরেকটু বলতে দেবেন। দ্বিতীয় প্রশ্ন আসছে বিজেপির কাছে। তারা কেন্দ্রীয় সরকারে আছেন, তারা রোহিঙ্গা ঢুকলো কিনা, এবং দেখুন বিজেপি কি অদ্ভুত ভাবে পুরো এই গোলমালটাকে রোহিঙ্গা দিয়ে গুলিয়ে দিতে চাইছে। একেবারে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত, এবং সেই বিঘ্নিত যে হয়েছে তার জন্য তো পুরো একটা জায়গা থেকে নৌকা থেকে করে আসা মানুষ একা বিঘ্নিত করে দিয়েছেন এমন নয়। তার মানে রাজ্যের যে সমস্যা সেটাকে তারা নিয়ে যেতে চাইছেন অন্য জায়গায়। আর শেষ প্রশ্ন একটা থাকবে সায়নের কাছে, কাল ব্রিগেডের সমাবেশে শুনতে চাইবো যে এই শেখ শাহজাহানের মামা কিংবা রেজ্জাক মোল্লা, এই লোকগুলো শুনেছিলাম যেন সিপিএমেই সবাই ছিল, তাদের নিয়ে সিপিআইএম কি ভাবছে? এই প্রশ্নগুলো থাকলো। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় কংগ্রেস নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ তাদের এ ব্যাপারে কি বক্তব্য বা পশ্চিমবঙ্গে তাদের কি করার কথা এখন, এটা আমি খুব একটা বুঝতে পারছি। ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন আপনার রায়। কয়েক বছর আগে সৃজিত মুখার্জি একটা ছবি বানিয়েছিলেন শাহজাহান রিজেন্সি। আর এই শেখ শাহজাহান, তার যে ভুঁইফোর উত্থান, যে রকেট গতির উত্থান, এবং তার যা প্রতিপত্তি এবং যা তার সম্পত্তি, সেটা দেখলে শাহজাহান রিজেন্সির কথাই মনে পড়ে। দেখুন। সন্দেশখালীর সরবেরিয়া তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশিতে গিয়ে শুক্রবার ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়েন ইডি আধিকারিকরা। অভিযোগ, হাজার খানেক লোক ঘিরে ধরে তাঁদের। আধিকারিকদের কারো মাথা ফাটে, চুরি হয় ল্যাপটপ, মোবাইল, ওয়ালেট। বেরোজির ওই ঘটনায় মোট 3টি অভিযোগ দায়ের হয়েছে নাজার থানায়। ইডি আধিকারিক ও সংবাদ মাধ্যমের কর্মীদের উপর হামলার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। ইডির তরফে শাহজাহান শেখ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হামলার অভিযোগে মামলা দায়ের হয়েছে। সব থেকে ইন্টারেস্টিং হলো তৃতীয় এফআইআরটি, যেখানে কিন্তু শাহজাহান শেখের পরিবারের সদস্যরা এবং তার সঙ্গে সঙ্গে কেয়ারটেকার একজন, তিনি লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন নাজার থানায় যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা কোনো ওয়ারেন্ট ছাড়া, কোনো পারমিশন ছাড়া বাড়িতে গেট ভেঙে, তালা ভেঙে ঢোকার চেষ্টা করেছে। শাহজাহানকে হন্যে হয়ে খুঁজছে ইডি। কেন্দ্রীয় এজেন্সি স্ক্যানারে তৃণমূল নেতার সম্পত্তিও। সরবেরিয়া এলাকায় পরপর 4টি প্রাসাদ রয়েছে উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শাহজাহানের। এই প্রাসাদের মতন প্রথম বাড়ি, তার ঠিক পরেই আমরা দেখতে পাচ্ছি আরও একটি বাড়ি। এই হলো আরও একটি বাড়ি। সেই বাড়িতেও ইডি হানা দিয়েছিল, কিন্তু আজকের এই সমস্ত বাড়ি একদম খাঁখা করছে। এখানে কিন্তু কোনো সেই অর্থে লোকজন নেই, পুরো সম্পূর্ণভাবে তালাবন্দি, ফাঁকা। এই ঠিক তারপরেই কিন্তু তৃতীয় বাড়ি, আমি আমার ক্যামেরা পার্সন কৌশিককে দেখাতে বলবো, এই হলো তৃতীয় বাড়ি। সেই তৃতীয় বাড়িতেও কিন্তু আমরা দেখছি যে তালা বন্ধ অবস্থায় রয়েছে। তৃতীয় বাড়ির পর একদম বাগানের মধ্যে আরও একটি চতুর্থ বাড়ি। রেশন দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে ধামাখালি বাস স্টপের কাছে এই বিলাসবহুল হোটেল, যেই হোটেলটি শাহজাহানের হোটেল, এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানতে পেরেছে। এবং মূলত রেশন দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতির টাকা দিয়ে ঠিক এভাবেই কিন্তু বিভিন্ন বিলাসবহুল হোটেল এবং রিসর্ট সুন্দরবন এলাকা জুড়ে বানিয়েছে শাহজাহান, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানতে পারছে। তো এই যে হোটেল আমরা দেখতে পাচ্ছি, সেই হোটেলে আমরা দেখতে পাচ্ছি একাধিক বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু হোটেলে কোনো মানুষ নেই। ত্রাণের তিরপল দিয়ে এই শেখ শাহজাহান, যার একাধিক অট্টালিকা বাড়ি রয়েছে, সে কিন্তু বিভিন্ন জায়গায় এভাবেই নিজের
সরকারি তিরপল দিয়ে গ্যারেজ তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেগুলিকে কাজে লাগিয়েছেন। যে সুন্দরবনে এলাকার দুর্গত এলাকার যারা মানুষ, গরিব মানুষ, তারা কিন্তু বিভিন্ন সময় ত্রাণ নিয়ে একাধিক অভিযোগ করেছেন যে তারা ত্রাণ পাচ্ছেন না। এখানে দেখা যাচ্ছে যে সরকারি যে সমস্ত ত্রাণের সামগ্রী তা কিন্তু একেবারে যে শেখ শাহজাহানের বাড়ি সেখানে একেবারে গোডাউনের মতন করে রাখা রয়েছে। এই করে মেরেই তো তারা বড়লোক হয়েছে, গরিবের মেরেই বড়লোক হয়েছে তারা। উৎপাতের ধন চিৎপাতে যায় তাদের। তৃণমূল লোকেরা ত্রিপল চোর, বহু আগে স্লোগান হয়েছে, ত্রিপল চোর, গরু চোর, কয়লা চোর, এখন তো আরো অনেক কিছু চোর যায়, বহু চোর দেখা যাচ্ছে তৃণমূল নেতা, অন্যের বউ নিয়ে দার্জিলিং চলে যাচ্ছে। এজেন্সি যদি বিজেপির নির্দেশে মনে করে শুধু তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি বাড়ি যাবে, পরিচিত মুখদের ক্ষেত্রে কিছু তাৎক্ষণিক প্রতিক্রিয়া তার শুভানুধ্যায়ীদের, পাড়া পড়শি সাধারণ মানুষের, এটা তো হতে পারে। সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও শাহজাহানের সম্পত্তি রয়েছে বলে দাবি ইডির। অভিযোগ, রেশন দুর্নীতির টাকা বিদেশে পাচার করেছে শাহজাহান। রেশন দুর্নীতির টাকায় বাংলাদেশে আত্মীয়দের নামে সম্পত্তি কিনেছেন। বাংলাদেশে তৃণমূল নেতার পরিজনদের নামে রয়েছে 4টি ইটভাটা, 3টি কসাইখানা ও 4টি চালকল। বাংলাদেশের সুন্দরবন এলাকায় ট্রলারের ব্যবসা রয়েছে তৃণমূল নেতার। শুক্রবার অভিযান চালিয়ে শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়ি থেকে নথি উদ্ধার করেছে ইডি। বনগা বসিরহাট এলাকার এক ব্যবসায়ীর বাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছে ওই নথি। বাংলাদেশে যোগ রয়েছে, ওর সঙ্গে কি শাহজাহানের শুধু নয়, হাজি নুরুলের যে পিএ আনসারি, তার দুটো মামাকে বাংলাদেশ থেকে এনে ভারতবর্ষের নাগরিক করেছে। আমি সব দেখতে রাজনীতিতে বারবার দলবদল। গত কয়েক দশকে রকেট গতিতে উত্থান হয়েছে শাহজাহানের। বেড়েছে অর্থবল ও রাজনৈতিক ক্ষমতা। পাল্লা দিয়ে তার বিরুদ্ধে বেড়েছে অভিযোগের সংখ্যাও। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বৈশ্যানরদা এইরকম প্রপার্টি তো একদিনে হয়নি, এবং দেখতে পাচ্ছেন যে ত্রিপল, ত্রাণের ত্রিপল, যে আমপানে আমরা জানি দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল, সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল বিধ্বস্ত হয়ে গেছিল, সেখানে ত্রাণ নিয়ে এত অভিযোগ, ত্রিপল নিয়ে এসে তার যাবতীয় যা প্রপার্টি সেখানে শোভা পাচ্ছে ত্রিপল, ত্রাণের ত্রিপল। কিভাবে জাস্টিফাই করবেন এদের? কেউ কিচ্ছু জানতেন না। ঘটনা হলো যে আপনি তো এতক্ষণ ধরে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষজ্ঞদের মতামত শোনালেন, তো যদি কিছু কারোর বিরুদ্ধে যে অভিযোগ আসছে সে অভিযোগের তো একটা তদন্ত হচ্ছে, তদন্তে দেখা যাবে কার কি, যদি ডিসপ্রপোর্শনেট অ্যাসেট হয়ে থাকে তাহলে যে মামলা হবে, আইনে যা কাটা আছে সেটা হবে। কিন্তু এই যে একটু আগে শেখ শাহজাহান আগে সিপিএম করতেন, উনি সিপিএমের লোক বলছেন না করতেন না, আরও দুটো নাম বললেন আগে সিপিএম করতেন বলছেন, মানে সিপিএম পার্টিতে থাকলে সে ভালো, আর সিপিএম ছেড়ে যেই এখানে যোগদান করেছে সে খারাপ হয়ে গেছে ওদের চোখে, সে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। সিপিএমে থাকাকালীন সে একদম ঋষি বাল্মীকি ছিল, আর এখানে এসছে মানে দস্যু রত্নাকর হয়ে গেছে। এই যে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা, এই যে রাজনৈতিক যে প্রতিহিংসা বা রাজনৈতিকভাবে এটাকে করবার দেখানোর চেষ্টা হচ্ছে কংগ্রেসের, বললেন এই যে অদ্ভুত কথা, আপনার কথার মাঝখানে কিন্তু আমরা বলিনি, কিন্তু এই যে কংগ্রেসের প্রতিনিধি বললেন, আমার মনে হয় যে জ্যোতিবাবু বক্তৃতা দিয়ে বলতেন, আমরাও তখন কংগ্রেস করতাম, যে কংগ্রেস সে কংগ্রেস নয়, নেতাজি গান্ধীজির কংগ্রেস নয়, এই হাত কাটা কান কাটা কাটারদের তৃণমূল কংগ্রেস, কংগ্রেসের সঙ্গে হাত কাটা কান কাটা নিয়ে জ্যোতিবাবু বলতেন এই গান্ধীজি নেতাজি। এখন সেই সিপিএম এর সাথে ওনারা অ্যাডজাস্টমেন্ট করেছেন কংগ্রেস। আমি শুধু একটা কথা বলবো, এই যে বিজেপি বললেন রোহিঙ্গারা ঢুকে পড়েছে, তো রোহিঙ্গারা ঢুকলো তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স যে কোটি কোটি টাকা আমার আপনার ট্যাক্সের টাকা খরচা দিয়ে তাদেরকে মাইনে দেওয়া হয়, তাহলে সেই বিএসএফরা কি করছে, গভর্নমেন্টরা কি করছে? দিলেই হবে। আমি একটা কথা বলি, 72 থেকে 77 আমরা ক্ষমতায় ছিলাম, আমাদের উপরে হয়তো মিস গভর্নেন্সের কথা উঠতে পারে, কিন্তু করাপশন কংগ্রেস আমলে 72 থেকে 77 কেউ তুলতে পারবে না, কারণ সিদ্ধার্থ শঙ্কর রায় অনেস্ট ছিলেন, সিদ্ধার্থ শঙ্কর রায় অনেস্ট ছিলেন, তাই কোনো অবস্থাতে কেউ করাপ প্র্যাকটিস করতে পারেনি। কিছু বলতে চান? আমি একটু শুভময়দার বক্তব্য নিয়ে নিই। শুভময়দা, আর কি 72 থেকে 77 নিয়ে বেশি আলোচনায় না যাওয়াই ভালো। 72 যে আপনারা করেছেন, তখন আপনি বর্তমানে ফিরি না না শুভাশিস দা কোনো ব্যক্তি আক্রমণ না প্লিজ, একেবারে পরিষ্কার কথা। 72 থেকে 77 এর অন্তত গণতান্ত্রিকতার কথায় কংগ্রেসের আলোচনায় না যাওয়াই। আপনি করাপশনের কথা বলুন, শুভাশিস দা আমরা বর্তমান নিয়ে আলোচনা করছি। এবং দ্বিতীয় যে বক্তব্যটা হচ্ছে যে বৈশ্যানরদা যে কথাটা বলছেন, বৈশ্যানরদা তৃণমূল এবং শাসক দলে থেকে কিন্তু যে কথাটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন
যে এই যে শেখ শাহজাহানদের উদাহরণ, এরা বামপন্থী আমল থেকে যখন তৃণমূল আমলে এসেছে তখনও কিন্তু ওই শাহজাহান রিজেন্সির সিনেমার গানের মতো কিছুই চাইনি আমি থেকে রন্ধ্রে রন্ধ্রে পাপ, এই জায়গাটা বৈশ্যানর দ্বারা বা তাদের যে রাজনৈতিক দল তারা সম্পূর্ণভাবে অ্যালাউ করেছেন, তারা বাধা দেওয়ার চেষ্টা করেননি। এটা অবশ্যই শুধু তৃণমূল কংগ্রেসকে দায়ী করার কারণ নেই, যারা ক্ষমতায় আসেন আমাদের এই রাষ্ট্র ব্যবস্থায় তাদের বারবার এই ঘটনাগুলো ঘটে এবং তারা তার থেকে শিক্ষা নেন না। তৃণমূল কংগ্রেস যদি শিক্ষা নেয় অত্যন্ত ভালো বিষয়টা মানতেই হবে। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে বিজেপির কাছে যে প্রশ্নটা কিন্তু বারবার থাকবে, রোহিঙ্গা ঢুকে পড়লো, আপনাদের দল কি করছিল? কেন্দ্রীয় সরকার আছেন, সমস্ত টাকা বেঁচে গেল, আপনাদের দল উঠবেই। একটুখানি সন্দেশখালী জিওগ্রাফিক্যালি 7টা নদী দিয়ে ঘেরা। এখানে আপনি যদি যান, আপনি কোনোভাবে গাড়ি নিয়ে সোজা সন্দেশখালী খেয়া পেরোতে হবে। খেয়া পেরোনো খালি নয়, আপনি পেরিয়ে ধরুন গাড়ি নিয়ে যাচ্ছেন, আপনি যাচ্ছেন রাস্তা এত সরু, মাঝখানে একটা ডাল ফেলে রাখলে আপনি ওখানে আটকে গেলেন, আপনাকে কেটে পুঁতে ফিশারিতে ফেলে দিলে আপনার বডি। আমাদের বিজেপির 19-এর 3 জন কর্মীকে খুন করা হয়েছিল, এই শেখ শাহজাহান মামলা হয়েছে, তার মধ্যে একজনের বডি এখনো পাওয়া যায়নি, তার স্ত্রী এখনো শাখা সিঁদুর পরে হিবিয়াস না। আমি বলছি এই যে কথাগুলো বলছেন রোহিঙ্গা, এই যে অসহায় মানুষগুলো সন্দেশখালীর পপুলেশন দেখবেন, ডেমোগ্রাফি। আরে ডেমোগ্রাফি নিয়ে আলোচনা না, কেন কি করে রোহিঙ্গারা ঢুকলো কি করে বিএসএফ কে ফাঁকি দিয়ে? বাংলাদেশ থেকে সহজে, যেহেতু জিওগ্রাফিক্যালি বাংলাদেশ বর্ডার থেকে অতি সহজে এধারে পের করে নদী পথে, which is unprotected, মমতা ব্যানার্জি আমাদের তার কাটাও লাগাতে দেননি সেই জায়গায়, আমাদের সেইভাবেই হয়নি সবকিছু। সন্দেশখালী ডেমোগ্রাফি 100% চেঞ্জ করেছে এই তৃণমূল সরকার। পাঞ্জাবে তো 45, পাঞ্জাব তো কাটা দিয়ে ঘেরা, পাঞ্জাবে কি করে আইসিস ঢুকছে, ইরান ঢুকছে। এক সেকেন্ড, আমি শায়নকে অন এয়ার নেব। শায়ন মৌপিয়াদি আমার, ওরে বাবারে, মৌপিয়াদি আমার প্রথম কথা হচ্ছে, শেখ শাহজাহানকে ধরতে গিয়ে ইডির যদি এত রক্ত ঝরে, কোনো না কোনো দিন যদি মাথা অবধি ইডি সিবিআই যদি গিয়ে পৌঁছয়, মানে আদালতের চাপে যদি গিয়ে পৌঁছয়, তাহলে আমরা খালি ভাবছি গোটা রাজ্য জুড়ে কি হবে। গোটা রাজ্য জুড়ে তৃণমূলের লুম্ফেন বাহিনী, কোবরা বাহিনী কি করবে? এক শেখ শাহজাহানের যদি এই বাহিনী হয়, যে বাহিনী কেন্দ্রীয় বাহিনী পেটাচ্ছে, ইডি পেটাচ্ছে, সাংবাদিকদেরকে পেটাচ্ছে, তাহলে আমরা বলছি এসব চুনোপুটি ছেড়ে দিয়ে মাথা যদি কোনোদিন ধরতে যায়, আদালতের চাপেও যদি কোনোদিন ধরতে যায়, গোটা রাজ্য জুড়ে আগুন জ্বালিয়ে দেবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আলোচনা হচ্ছিল তদন্ত নিয়ে, আলোচনা হচ্ছিল দুর্নীতির তদন্ত নিয়ে, আলোচনা হচ্ছিল কেন্দ্রীয় বাহিনীর ওপর আক্রমণ নিয়ে। সেই 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 আপনার তো গলায় গন্ডগোল, একটু দাঁড়ান, বলতে দেন না, কেন ডিস্টার্ব করছেন? আমরা বলছি যে এই যা সামগ্রিকভাবে চলছে, একটা কথা বলতো, এই প্রত্যেক কটা তদন্ত চলছে সারদা, তদন্ত চলছে রোজভ্যালি, তদন্ত চলছে আইকোর্ট, এই সব কটা তদন্তের যখন মাথা ধরার জায়গা আসে, এই এসএসসি বা টেট যখন মাথা ধরার জায়গা আসে, তখন চুনাপুটিতে শিফট হয়ে যাবে কি করে? বিজেপি প্রতিনিধি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যেদিন বলতে দিন, কেন যাওয়ার আগে আমি একটু দেখাবো শঙ্কর আঢ্যর বিরুদ্ধে সিরিয়াস অভিযোগ। 2700 কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের রেশন দুর্নীতির টাকা নাকি শঙ্কর আঢ্যর একাধিক মানি এক্সচেঞ্জ সংস্থার মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে, এমনই দাবি করছে ইডি। দেখুন। হাসপাতালে মেয়ের হাতে চিঠি দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেই চিঠি ইডির হাতে আসতেই জালে বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য, যার বিপুল সম্পত্তি, একাধিক বৈদেশিক টাকা লেনদেনের অফিস। ইডির দাবি সেই সব অফিসের মাধ্যমে দুর্নীতির টাকা বিদেশে পাচার করা হয়েছে। এদিন শঙ্কর আঢ্যকে পেশ করা হয় ব্যাংশাল আদালতে। সেখানে ইডির দাবি, অভিযুক্তের 19টি বৈদেশিক মুদ্রা লেনদেনের অফিস রয়েছে, যার সবকটা সীমান্ত এলাকায়। গত 10 বছরে 9 থেকে 10,000 কোটি দুর্নীতি হয়েছে রেশনে। এর মধ্যে 2,700 কোটি টাকা দুবাইয়ে পাঠানো হয়েছে।
বাংলাদেশেও টাকা গিয়েছে কিনা তা খতিয়ে দেখার প্রয়োজন বলে দাবি ইডির। এরপর এই বিচারকের মন্তব্য, এটার পর কি বলা যায়, এটা গরিব রাজ্য। ইডির দাবি, জ্যোতিপ্রিয় মল্লিক তার মেয়েকে যে চিঠি দিয়েছিলেন তাতে লেখা রবীন্দ্র, শাহজাহান এবং ডাকু ওরফে শঙ্করাঢ্য টাকা দরকার হলে এরা টাকা দেবে। যদিও আদালতে শঙ্করাঢ্য তরফে দাবি করা হয় তার কাছ থেকে ইডি এই নিয়ে কোনো প্রমাণ চায়নি। 4 লক্ষ ছাড়া এই সংক্রান্ত আর কোনো প্রমাণই মেলেনি। বনগাঁর প্রাক্তন পুরপ্রধানের দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগাযোগ নেহাতই রাজনৈতিক কারণে। ইডির দাবি, জ্যোতিপ্রিয় চিঠিতে আরও অনেক প্রভাবশালীর নাম রয়েছে। আদালতে ওঠে বনগাঁয় অশান্তির প্রসঙ্গ। শাহজাহানের বাড়িতে অভিযান নিয়ে যখন রাজ্য সরগরম, তখন বনগাঁতেও একই ঘটনা ঘটে। শুক্রবার গ্রেফতারির পর বনগাঁয় শঙ্করের বাড়ির সামনে থেকে যখন তাকে গাড়িতে তোলা হচ্ছিল, আশপাশে অনেকে জড়ো হন। মহিলারাও ছিলেন সেই দলে। তারা ইডির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ইট ছোড়া হয়, লাঠিচার্জ করে পরিস্থিতি সামলান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিষয়টি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ জানান ইডি আধিকারিকরা। ঘটনায় এক ইডি আধিকারিক জখম হয়েছেন বলে দাবি। আদালতে ইডির দাবি, শঙ্করাঢ্য তদন্তকারীদের সাহায্য তো করেনি, উল্টে হুমকি দিয়েছেন। তদন্তের সঙ্গে যুক্ত সবার নিরাপত্তা চাই বলে দাবি ইডির। হালকা চালে বিচারকেরও মন্তব্য, তাহলে তো আমারও নিরাপত্তা চাই। দুপক্ষের সওয়াল জবাবের পর শঙ্করাঢ্যকে 14 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। অনুপবাবুর কাছে আসবো। অনুপবাবু, এই শঙ্করাঢ্যর মানি এক্সচেঞ্জ সংস্থার মাধ্যমে 2700 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে দাবি করছে ইডি। শুধু তাই নয়, আমরা সেখানেও দেখলাম যে শঙ্করাঢ্যর গ্রেফতারি নিয়ে আরও একবার ধুন্ধুমার পরিস্থিতি হলো। দেখুন, এই মুহূর্তে ইডির কাছে আপনার কি তথ্য প্রমাণ আছে এবং কি ওখান থেকে সিজ করা হয়েছে সেটা না দেখে এই সম্পর্কে কিছু মন্তব্য করা অন্তত আমার পক্ষে খুব মুশকিল আর কি। ট্রান্সফার হতেই পারে, এটাও একটা মিডিয়াম আর কি, যে বিভিন্নভাবে দেখাচ্ছি, কিন্তু সেটা বলতে গেলে আমাকে তথ্য প্রমাণ এবং আপনার কি আমার কাছে এভিডেন্স আছে আর কি এভিডেন্স আমরা পেয়েছি, কি স্টেটমেন্ট কে দিয়েছে, তারপর ব্যাপারটা নির্ভর করছে। এই প্রসঙ্গে মৌপ্রিয়া, আমি আর একটা কথা আমাকে বাধ্য হয়ে বলতেই হবে এই শেখ শাহজাহান সম্পর্কে, যে যত ক্ষমতাবানই হোক না কেন, যতই আপনার পলিটিক্যাল সাপোর্ট পাক না কেন, যতই প্রশাসনের সাহায্য পাক না কেন, আমি আপনাকে বলছি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একে যেখান থেকে হোক খুঁজে বার করবেই এবং আদালতের সামনে দাঁড় করিয়ে এর সমস্ত অপকীর্তি যা ও কিছু করেছে সেটা এস্টাবলিশ করে তার যথাযোগ্য শাস্তি এবং অ্যাটাচমেন্টের ব্যবস্থা করা হবে, এর সমস্ত প্রপার্টি অ্যাটাচমেন্টের ব্যবস্থা করা হবে। এটা অনলি ম্যাটার অফ টাইম। ইডি পেল না কেন নারায়ণ? এটা আপনার ইয়ের মাধ্যম দিয়েই আমি সবাইকে জানাতে চাই, সাধারণ মানুষকে। আমি আসবো, একটা ছোট্ট বিরতি আমাকে নিতে হবে। ছোট্ট একটা বিরতির পর এর প্রসঙ্গে ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, খুব সংক্ষেপে সবার কাছে যাব। বৈশ্যানর্দা 2700 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে রেশন দুর্নীতির ইডি দাবি করছে, এবং বিচারক তিনি মন্তব্য করছেন যে এটার পর বলা যায় যে গরিব রাজ্য। আসলে যারা শূন্য আসন পেয়েছে আর 4% যাদের ভোট গত বিধানসভায়, তারা অনেক কথা বলবেন টিভি চ্যানেলে, ওই সিপিএম যে ডোডো পাখি যেরকম বিলুপ্তি প্রজাতি ওরা বলবে। আচ্ছা, ওরা তো বলছে না, ইডি বলছে, বিচারক বলছে। আমি বলছি ইডি বলা মানে তো আর সেটা বেদবাক্য নয়, গসপেল ট্রুথ নয় যে ইডি একটা অভিযোগ করে দিল। ইডি তো বলেছিল সোনা পাচারে কেরালার মুখ্যমন্ত্রী সিপিএম এর জড়িত। ইডি তো বলেছিল সঞ্জয় রাউতকে চোর। ইডি তো চিদম্বরমকে 6 মাস জেল কাটিয়েছে সিবিআই ইডি মিলিয়ে। সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে ডেকে পাঠিয়েছে। ভারতবর্ষের একে উপমুখ্যমন্ত্রী দিল্লির উপমুখ্যমন্ত্রী জেলে আছে। ভারত জুড়ে আজকে হেমন্ত বিশ্ব শর্মা যেই বিজেপিতে গেল ওয়াশিং মেশিন, সে হয়ে গেল অসমের মুখ্যমন্ত্রী। অজিত পাওয়ার সে হয়ে গেল উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে। বিজেপিতে গেলেই দুর্নীতিটাকে একদম ধুয়ে এইসব আমাদের ছলচাতুরি চলে না। আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটাকে অন্যদিকে নিয়ে গিয়ে তুমি অ্যাটাক করতে পারবে না। আপনি আমরা এই আড্ডকে আমরা এই আড্ডকে ডাকু নামে জানি। এই ডাকু যে কিনা চা বিক্রি করতো, সে জ্যোতিপ্রিয় বাবু বলতে দিন। ফিরহাদ হাকিম এবং এদের দৌলতে তার যে সম্পত্তি, 3টে মার্ডার কেসে জেল খাটা, হিমু মার্ডার কেস, তার সঙ্গে যে ছিল অসীম ভট্টাচার্য এবং
পুরীর বিচে সে টোটন মিত্র মার্ডার কেস জেল খেটে এসছে 1.5 বছর, এহেন মার্ডারার সেই লোকটার ফেক কারেন্সি নিয়ে হাতে নাতে ধরা পড়ে ডিআরআই অ্যারেস্ট করে 6 মাস জেল খেটেছে। এই যে আর ব্যাকগ্রাউন্ড, সে লোকটা তৃণমূলের 10 বছরে সে কি করেছে, 17 বিঘা জমিতে হারাধন আড্ড ট্রাস্টি করে স্কুল চালাচ্ছে। বনগাঁ পুলিশ স্টেশনের উল্টো ফুটে সে পিডাব্লিউডির দিঘি সেটা ভরাট করে সেখানে একটা রিসর্ট করেছে পুল ইনসাইড, এবং সেটাকে নশনী না আর কত মিথ্যে বলবেন অর্চনা দি, এবং সরকার পুলিশ আর কত মিথ্যে কথা বলবেন, দিঘি ভরাট হয় কিভাবে, শুনুন গলাবাজি করে সত্যকে মিথ্যা, সবচাইতে বিশ্বস্ত আশ্রয় হলো মোদিজি, কারণ 20 বছর শর্মা ফোন করছে, ওপেন ক্যামেরা করছে, গুলি করে দিয়েছি, তাকে পার্টি সেভ করেছে, রেখে দিয়েছে সব জায়গায় মালিনা আন্ডারে গেছে। বলছেন যে এরপর বলা যায় তৃণমূল কয়লার টাকা খায়, তৃণমূল বালির টাকা খায়, তৃণমূল গরু পাচারের টাকা খায়, তৃণমূল চুরি দুর্নীতি করে। আজকে বাংলার মানুষ আবার জানলো সন্ন্যাসীদের খুন করেছিলেন, ভুলে গেছে? আপনারা মরিচ জমিতে ভাসিয়ে দিয়েছিলেন মানুষকে মেরে। আমরা আগামীকাল ইডির আধিকারিকদের জন্য ইনসাফ চাইবো, দেখেছি কত খুনি, কত দুর্নীতিগ্রস্ত, আমরা ইডির আধিকারিকদেরও ইনসাফ চাইবো, দুষ্কৃতীদের থেকেও মুক্তি চাইবো, ব্রিগেড থেকে আগুন দিয়ে মারা গেছে, ভুলে যাবো, বাংলার মানুষ ভুলে যাবে। ইডির আধিকারিকদের ইনসাফ চাই, আগামীকাল ব্রিগেড থেকে আমরা দাবি করব। এত সহজ সিপিএম কে আবার বড় বড় কথা বলছেন, লজ্জা করে না? আরে সিপিএম করে থামাও তো, গোটা বাংলা টাকা লুট করে লোকেদের টাকা ভরছেন আপনারা, লজ্জা নেই? বিদেশে টাকা পাঠাচ্ছেন, বাড়ি গাড়ি পোশাক পাওয়ার বাড়ি, কেন আপনারা আজকে এদেরকে সমর্থন করছেন? কেন শাহজাহানের জন্য আপনি খরচ পাঠান টিভি চ্যানেলে? কেন আপনারা অনুপ্রিয় জন্য খরচ পাঠান? কেন জ্যোতিপ্রিয়ার জন্য খরচ পাঠান? কেন প্রশ্নজনের জন্য খরচ পাঠান? বৈশানারদা ঠিকই যে সিট না থাকতে পারে সিপিআইএম এর অথবা কংগ্রেসের, কিন্তু তার মানে এই শেখ শাহজাহান বা শঙ্কর আঢ্য তাদের নিয়ে কিছু বলা যাবে না, বা জ্যোতিপ্রিয় মল্লিকদের নিয়ে? এটা কোথাকার থিওরি? মুখে কথা বলা মানে সিপিএম পশ্চিম বাংলায় 34 বছরে যা করেছে ওদের কথা কেউ আরে শুভময়দার কাছে আসি, শঙ্কর আঢ্যকে গ্রেফতারির সেই সময়ও ইট বৃষ্টি হলো, একজন ইডি আধিকারিক তিনি ইনজিওর্ড হলেন। শুধু তাই না, যে দাবি ইডি করছে যে 2700 কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, বিচারক বলছেন যে এটার পর বলা যায় যেটা গরিব রাজ্য। অত্যন্ত বিপদের মধ্যে আমরা আছি এই ব্যাপারটা ভাবে, এবং যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যেই আমাদের একটি রাজনৈতিক দল বেছে নিতে হবে। আমরা তো সংসদীয় ব্যবস্থার মধ্যে আছি, আমরা পশ্চিমবঙ্গে কংগ্রেস দেখেছি, সিপিএম দেখেছি, তৃণমূল দেখেছি, বিজেপি এখনো রাজ্যে ক্ষমতায় না এলেও মোটামুটি কেন্দ্রে আছেন, তাদের সঙ্গে তৃণমূলের যে সম্পর্ক সেটা দেখেছি। ফলে একটু আশা থাক না কেন, কালকে যে ব্রিগেড মিটিং হচ্ছে, সায়নকে তো সে প্রশ্নই করছি যে এই যে সিপিএম থেকে তৈরি যে মানুষগুলো কখনো তৃণমূল কখনো বিজেপিতে গিয়ে আজকেও পশ্চিমবঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে, তাদের সম্বন্ধে আপনাদের বক্তব্য শুনবো। কাল ব্রিগেড গাঙ্গুলির বক্তৃতা দেবে তো, কালকে আমরা তাদের বক্তব্য শুনতে নতুন সিপিএম মানুষকে গোটা বাংলা থেকে দুষ্কৃতি মুক্ত প্রশাসন আমরা তৈরি করতে চাই, এবং ব্রিগেড থেকে আমরা নতুন বাংলা গড়ার ডাক দিচ্ছি। শেষ করতে দিন প্লিজ শুভময়দা, প্লিজ। খুব পরিষ্কার বক্তব্য হচ্ছে যে কালকে যখন এই যে যুবরা যারা আছেন তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম এর, তারাই তো আমাদের স্বপ্ন দেখাবেন যে তাদের জন্য একটি রাজনৈতিক দল কাল ব্রিগেডে সভা করবেন। তাদের কাছ থেকে পরিষ্কার জানতে চাই এই যে চরিত্র, রাজনীতির যে চরিত্রগুলো আমাদের রাজ্যটাকে পিছিয়ে দিচ্ছে, সেই রাজনীতির চরিত্রগুলোর অনেকের জন্মই আপনাদের পুরনো সিপিআইএম এর সময়, এবং তারা তৃণমূলে বা বিজেপিতে বা কংগ্রেসে পুষ্ট হচ্ছেন। তাদেরকে বাদ দেওয়ার জন্য কোন নতুন আশার আলো আপনারা কাল দেখাচ্ছেন সেইগুলো বলুন। ব্রিগেডের ঘাসে আগুন জ্বালিয়ে লাভ নেই, আপনারা জানান নতুন কোন স্বপ্ন আপনারা পশ্চিমবঙ্গের মানুষকে কালকে দেখাবেন। একদম 30 সেকেন্ড উত্তর দেব। ইনসাফ চায়, অভিষেক ব্যানার্জির পায়ে ধরে, না হলে মাঠ ভর্তি হবে না। গোটা বাংলার মানুষের সামনে আগামীকাল ব্রিগেডের, গোটা বাংলার মানুষের কাছে আগামীকাল ব্রিগেডের মঞ্চ থেকে চুরি দুষ্কৃতি মুক্ত বাংলা গড়ে তোলার ডাক আমরা দেবো। 1 নম্বর, 2 নম্বর, এই সমস্ত
শেষ সময় একদম তৃণমূল শেষ, তৈরি এখানেই করা শেষ করতে হবে, এখানেই শেষ করতে হবে। আমাদের নজর থাকবে আগামীকাল ব্রিগেডের দিকে, আমাদের নজর থাকবে আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব ইন্টারেস্টিং কর্মসূচি রয়েছে সেই দিকে, যেখানে যারা বার্ধক্য ভাতা পাননি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তাদের তিনি আর্থিক সাহায্য করবেন সেই প্রবীণ নাগরিকদের, যেটা খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি আদালতের অনুমতি নিয়ে নেতাই যাবেন। নিঃসন্দেহে অত্যন্ত ইভেন্টফুল একটা দিন, আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।